পাহাড়গুলো দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। উপরের যে পাহাড়টা দেখছো পুরো কিন্তু মেঘে ঢেকে আছে। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। মোটামুটি কিন্তু 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। আমাদের ইন্ডিয়ান আর্মিরা কিন্তু এই জায়গাতেই কিন্তু ট্রেনিং করে। আমি জিজ্ঞাসা করেই এখানে কিন্তু ক্যামেরাটা অন করেছি, সেই জন্য তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করে নিলাম। একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি, বেশ উপর থেকে কিন্তু পড়ছে, দেখো পড়ে কিন্তু মনে হচ্ছে কামিং নদীতে গিয়েই মিশছে কিন্তু। আচ্ছা, আপাতত বাইক নিয়ে এখান থেকে যেতে বলছে এই ব্রিজটা থেকে। চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাই। দিরাং থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, মানে দূরে কষ্ট করে এলাম, যেটা হলো স্যান্টি ভ্যালি। ভেবেছিলাম যে যেখানে থাকবো সেই জায়গাটা এসে ইজিলি রুম পেয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা। কালকে রাতে দেখেছিলে যে তোমাদেরকে একদম রুমে বসেই কিন্তু আমি ভিডিওটা এন্ড করেছিলাম। আর কালকের কিন্তু এখানটা বেশ কেটেছে, বেশ সুন্দর জায়গাটা কিন্তু, মানে এত রিমোট, মানে লোকেটেড এরিয়া থাকা সত্ত্বেও কিন্তু পুরো নির্ঝুম পরিবেশ। আর আমার ঠিক হোটেলের উল্টো দিকেই কিন্তু পেট্রোল পাম্প। গাড়িটা ফুল আপ করাবো, ফুয়েল আপ করানোর পর কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আজকের কিন্তু আমাদের ডিস্টেন্সটা কিন্তু অনেকটা, অনেক কিলোমিটারটা যদিও বা কম হয়, কিন্তু আমাদের টাইম লাগবে কিন্তু অনেকটাই, বিকজ আমরা কিন্তু আজকে পাহাড়ের উপর থেকে অলরেডি উঠতে শুরু করে দেবো। আজকে কিন্তু অল্টিটিউড বাড়বে। তো চলো একদম মোটো ব্লগিং সেটাবে গিয়ে বাকি কথা তোমাদের সঙ্গে হচ্ছে। আজকে রাস্তার সম্বন্ধে সব আপডেট দেবো, ইভেন আমরা কোথায় যাচ্ছি আর কি দেখছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে কিন্তু পেট্রোলের দাম হলো 92 টাকা 43 পয়সা, আর এটা হলো কিন্তু অরুণাচল প্রদেশে। আর কালকের আমরা আসামে ভরিয়েছিলাম, সেখানে কিন্তু ছিল 98 সামথিং কত পয়সা ঠিক মনে নেই। জাস্ট লুক অ্যাট দিস, সামনের জাস্ট ভিউটা দেখো, যেন পুরো ত্রিভুজের মতো পাহাড়। প্রত্যেকটা পাহাড়ের সঙ্গে প্রত্যেকটা পাহাড়ের কিন্তু কানেক্ট আছে। তো ভালুকপং থেকে কিন্তু আমরা চলে এসেছি অ্যাপ্রক্স 10 কিলোমিটার। আর সামনেই পড়েছিল তোমার টিপ্পি অর্চিড রিসার্চ সেন্টার। এটা কিন্তু এশিয়ার সব থেকে বৃহত্তম সেন্টার। আমরা গেছিলাম যেহেতু সকাল এখন মোটামুটি 7:30-8টা বাজতে যায়, তাই জন্য কিন্তু ওখানে কিন্তু বন্ধ ছিল। জানি না কেন, কী কারণে বন্ধ রেখেছে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের গন্তব্যের ডে 2। আজকের কিন্তু আমাদের যে ডিস্টেন্সটা আমরা কভার করব সেটা কিন্তু ভালুকপং থেকে স্যাংটি ভ্যালি। স্যাংটি ভ্যালি অ্যাকচুয়াল হলো তোমার 140 থেকে 45 কিলোমিটার, খুবই কম ডিস্টেন্স, কিন্তু পাহাড়ে কিন্তু কিলোমিটার হিসাবে কিন্তু বিবেচনা করা হয় না। তো আজকে চলো একটু রোড সম্বন্ধে তোমাদেরকে প্রথমত বলে রাখি। ফার্স্ট অফ অল ভালুকপং থেকে প্রথমেই যে গ্রামটা আসবে সেসা, এখান থেকে ভালুকপং থেকে হলো তোমার 22 কিলোমিটার। তারপর ওখান থেকে আমাদের কিন্তু আসতে হবে টেঙ্গা ভ্যালি। আর এই টেঙ্গা ভ্যালির নিচ থেকেই কিন্তু বয়ে গেছে তোমার টেঙ্গা রিভার। আর তারপর আসবে কিন্তু আমাদের বোমডিলা। ভালুকপং থেকে বোমডিলার ডিস্টেন্স অ্যাপ্রক্স হলো তোমার 90 কিলোমিটার। আর বোমডিলার পর আসবে কিন্তু সুন্দরী দিরাং। দিরাংকে কেন সুন্দরী বলা হয় জানি না, সেটা জানি না, কিন্তু সবাই কিন্তু সুন্দরী দিরাং বলে। এ দেখো রাস্তার যে এইগুলোকে প্যাচআপগুলোকে ঠিক করছে। তো যাই হোক, দিরাং কিন্তু হলো অ্যাকচুয়াল মানে এখানকার একটা প্রপার টাউন মতো লোকেটেড, কিন্তু আমরা থাকবো না দিরাংয়ে। আমরা দিরাং থেকে আরও মোটামুটি তোমার চলে যাব 10 থেকে 15 কিলোমিটার ভেতরে, সেটা হলো তোমার স্যান্টি ভ্যালি। এই স্যান্টি ভ্যালি হলো তোমার ওয়েস্ট কেমিংয়ের একটা ছোট্ট ভিলেজ। আর এত পরিপাটি, এত পরিষ্কার পরিচ্ছন্ন ভিলেজ তোমাদেরকে কি বলবো, আমি অনেকের ব্লগেই দেখেছি। আর তার জন্যই আমি ঠিক করেছিলাম যে স্যান্টি ভ্যালিতেই থাকবো। দিরাং যেহেতু একটু কনজাস্টেড, আর তোমরা তো সবাই জানোই যে কনজাস্টেড এরিয়া থেকে কিন্তু আমার একটু নিরিবিলি স্থানে যেতে একটু বেশি পছন্দ করি। আজকের যে রোডটা আমরা পেয়েছি এটা কিন্তু NH13 হয়ে আমরা কিন্তু এগিয়ে যাব। প্রত্যেকটা পাহাড়ের কিন্তু বৈচিত্র্য আলাদা। আর এরকম কিন্তু কার্ভগুলোর জাস্ট আমি ফিল নিচ্ছি, কিন্তু অসম্ভব। কিন্তু নর্থ বেঙ্গল বলো বা উত্তর পূর্ব ভারতের বলো, যেটাই বলো না কেন, এদের কিন্তু কার্ভগুলো কিন্তু অসাধারণ লাগে।
আর একটা কথা যেটা হলো, এটা তো আমার ভালো লাগার বিষয়, বরফ তো অনেক দেখেছি সত্যি কথা বলতে। বরফ তোমার মানে যেরকম রাস্তায় স্পিতির রাস্তা দেখেছি, নর্থ সিকিমের রাস্তা দেখেছি, ইস্ট সিকিমের রাস্তা দেখেছি, বরফ দেখেছি প্রচুর। আমার বেসিক্যালি একটুখানি গ্রিনারিস টাইপের পাহাড়গুলোই বেশি পছন্দ, মানে এরকম টাইপের পাহাড়গুলো, তাতে করে মনে হয় পুরো ফ্রেশ এয়ার একটা পাওয়া যায়। দেখো বরফে তুমি ম্যাক্সিমাম হলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তুমি গাড়ি চালাতে পারবে, কিন্তু এরকম যদি গ্রিনারি পাহাড় থাকে তুমি কিন্তু ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাতে পারবে। আমার সত্যি কথা বলতে বরফ ভালো লাগে, খারাপ বলবো না, বরফ অবশ্যই ভালো লাগে, কিন্তু তার থেকে বেশি ভালো লাগে কিন্তু এরকম গ্রিন পাহাড়গুলো। জাস্ট পাহাড়গুলো দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, উপরের যে পাহাড়টা দেখছো পুরো কিন্তু মেঘে ঢেকে আছে, কিন্তু মানে ওখানে কিন্তু এখনো অবধি সূর্যের মনে হয় আলো পৌঁছায়নি, এরকম একটা ব্যাপার, বা জানি না ফগ হয়ে আছে। আর এখানে কিন্তু বেশ রোদ, আর উপরটা কিন্তু দেখো পুরো ধোঁয়া হয়ে আছে। কি লাগছে ভাই, উফ, মানে অরুণাচল প্রদেশেই প্রথমবার এলাম, এত পাহাড় দেখেছি বাট এখানের পাহাড়ের কিন্তু সৌন্দর্যটা সত্যি অসাধারণ। জাস্ট দেখো ওই রেঞ্জ থেকে ওই রেঞ্জটা একদম টপ, তার পিছনেরটা পুরো মেঘে ঢেকে আছে। এখন কিন্তু আছে বর্ডার রোড অর্গানাইজেশন, নেচিপু, নেচিপু টানেল। এই টানেলটার নাম কি? নেচিপু টানেল। বাপরে বাপ, জানি না, চলো টানেলের ভিতর থেকে যাওয়া যাক। ইউটার্ন বন্ধ অবশ্য, সামনে হয়তো রাস্তা খারাপ বলে কিন্তু হয়তো যার জন্য করেছে। টানেলটার জাস্ট ভেতরটায় দেখো, ঢুকতে না মানে গায়ে কাঁটা দিয়ে উঠলো পুরো, কি ঠান্ডা ভেতরটায়। খুব বড় একটা নয় কিন্তু টানেলটা। আচ্ছা, বেরিয়ে পড়েছি। ও, ওটা থেকেও আসা যায় সেপা টিঙ্গা। একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি, বেশ উপর থেকে কিন্তু পড়ছে দেখো, পড়ে কিন্তু মনে হচ্ছে কামিং নদীতে গিয়েই মিশছে, কিন্তু সুন্দর লাগছে কিন্তু। হ্যাঁ, ওয়াটারফলসটা অনেকটা উঁচু থেকে পড়ছে, কিন্তু প্রায় 30 ফুট হবে। যখন আমি ফার্স্ট কম্পিউটার কিনি তখন একটা গেম খেলতাম, অনেকেই খেলেছো, যারা যারা মানে 90s কিড তারা কিন্তু সবাই এই গেমটার সঙ্গে পরিচিত, সেটা হলো রোড র্যাশ। ঠিক আছে, মানে ঠিক রাস্তাটা কিন্তু ওরকমই লাগছে, পুরো রোড র্যাশের মতোই লাগছে, কিন্তু মানে কেউ মানে ড্রয়িং করে দিয়েছে, এত সুন্দর লাগছে দেখো। আর গাছগুলোর কালারগুলো কিন্তু মানে একদম মানে গ্রিন, যাকে বলে না পিওর গ্রিন, সেই গ্রিন টাইপের। আর রাস্তাটা পুরো দেখো সেই রোড র্যাশের রাস্তার মতো পুরো লাগছে, এঁকে বেঁকে 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 যাচ্ছে। আর এখানে রাস্তা পুরো সেফটি পিনের মতো একদম, না কি বলবো, এতটাই ব্যান্ড না, পুরো ঘুরে 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 উঠতে হচ্ছে কিন্তু। আর জাস্ট ওদিকের পাহাড়টা দেখো, জাস্ট ধাপে 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 কিন্তু উঠেছে, ওই থেকে ওই একটা, ওই থেকে ওই একটা, ওই থেকে ওই একটা, পুরো গ্রিন হয়ে আছে, পুরো অসম্ভব লাগছে কিন্তু। এটা দেখে কিন্তু এই জন্য আমার রোড র্যাশের কথাই মনে পড়ে গেল। আর এখনো অবধি কিন্তু মোটামুটি আমরা 45 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি, রাস্তা কিন্তু টপ নচ গুড পুরো। আর এখনো কিন্তু NH-13 চলছে। বাপ রে বাপ, গাড়িটা দেখো কিভাবে ক্র্যাশ হয়েছে, দেখো পুরো একদম থেঁতলে গেছে গাড়িটা। কি লাগছে রাস্তাটা দেখো, জাস্ট এইখান থেকে নিচ থেকে একবার দেখাই, মানে এটা থেকে নামতে হবে মনে হচ্ছে, এখন মনে হয় নামছি, নেমে মনে হচ্ছে ওদিকের পাহাড়টায় যাব। এতক্ষণ উঠছিলাম, এখন মনে হচ্ছে ওদিক থেকে উঠতে 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 এখন মানে নামতে 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 ওদিকের পাহাড়টায় যাব। কি বলো মো? আচ্ছা, এখন কিন্তু আছি আমরা নাগ মন্দিরে। অরুণাচল যাওয়ার পথে কিন্তু এই নাগ মন্দির কিন্তু অবশ্যই দর্শন করে যাওয়া ভালো। ওই টপে কিন্তু এখন উঠতে হবে, এখন
জাস্ট বহু ফার্স্ট হয়ে গেছে, যেহেতু আমাদের গাড়িতে অনেক লাগেজপত্রগুলো আছে, ওই জন্য বললাম তুমি আগে ঘুরে আসো, তারপর আমি যাব। আর এই নাগ মন্দিরের উপর থেকে কিন্তু এখানে সিটিটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো ও আসো, তারপর আমি যখন উপরে উঠবো তোমাদেরকে আমি দেখাবো। উপরটা কিন্তু বেশ ঠান্ডা, শীতল হাওয়া বইছে কিন্তু। মন জুড়িয়ে গেল। প্রথমে ভাবছিলাম যে উঠবো কি উঠবো না, এখানে অনেকটা উঁচু, সারাক্ষণ গাড়ি চালাচ্ছি তো কষ্ট হয়, সেই জন্য। আর যেটা তোমাদের আমি বলছিলাম যে এইখান থেকে কিন্তু পুরো শহরটাকে দেখা যায়, কিন্তু আই মিন টিঙ্কা ভ্যালিটাকে কিন্তু দেখা যায়। আর পাহাড়গুলো দেখো কীভাবে মাথা উঁচু করে চণ্ডালের মতো দাঁড়িয়ে আছে। সত্যি কথা, না উঠলে খুব মিস করতাম। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। কি বড় বড় সাইজের ঘন্টা, বাবা, বাপরে বাপ। সত্যি কথা বলেন, বাবার কাছে এসে কিন্তু মনটা আরও বেশি শান্ত হয়ে গেল। অবশ্যই যারা কিন্তু অরুণাচল আসবে, অবশ্যই কিন্তু নাগ মন্দিরটাকে কিন্তু দর্শন করে যাবে। জয় বলো মহেশ্বর। যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই ঘটেছে, কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে। কিন্তু ওই দেখো এখন সবে পাথর সবে সরাতে শুরু করে দিয়েছে। এই কি এখানে কিন্তু ইনস্ট্যান্ট লোক চলে আসে, প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু দাঁড়িয়ে আছে এখানে। আর আমার পিছনে জাস্ট লুকিং গ্লাস দিয়ে দেখো গাড়ির লাইন কিন্তু পড়ে গেছে। এই জায়গাগুলোতে বেশি ল্যান্ডস্লাইড হয় বলে কিন্তু এরকম জালি দিয়ে এরকম কিন্তু জাস্ট ক্লিনিং করে রেখেছে। জানি না কখন খুলবে। এখানে তো বলছে ওরা, আমি তো 10 মিনিট হয়েছে দাঁড়িয়ে আছি এখানে, বাকি দাদারা বলছে এখানে ওদের আধা ঘন্টার উপর হয়ে গেছে। দেখা যাক। পাহাড়ি রাস্তা এটাই কিন্তু সমস্যা, যখন তখন তোমার ল্যান্ডস্লাইড হতে পারে। এখন কিন্তু আছি আমরা টেঙ্গা ভ্যালিতে। আর টেঙ্গা ভ্যালিতে ঠিক মুখেই কিন্তু আছে বল অফ ফায়ার মিউজিয়াম। মিউজিয়ামটা তোমার আমার ঠিক পিছন দিকে। আর আমি জাস্ট ক্যামেরাটা একটু ব্যাক করে তোমাদের দেখাই। 1962-এ যে চায়নার সঙ্গে যে ওয়ারটা হয়েছিল, আমাদের যে যুদ্ধটা হয়েছিল, ব্যাটেল অফ দ্য যশবন্তগড়, তো ওর এই একটা পটভূমিতে ওর একটা জিনিস তুলে ধরেছে। এই হলো এখানের এই স্ট্রাকচারটা, খুব সুন্দরভাবে এখানে সাজিয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা বীরের কিন্তু বীর কাহিনীর কথা কিন্তু লেখা আছে। যদি তোমরা কেউ চাও, আমি এখানে ক্যামেরাটা ধরেছি, পজ করে কিন্তু পড়ে নিতে পারো। আর এখানটায় দেখো খুব সুন্দরভাবে কিন্তু ওরা কিন্তু জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। আর যেই মিউজিয়ামটার কথাটা আমি ঠিক বলছিলাম, ওই দিকটা হলো সেই মিউজিয়ামটা। এই হলো মিউজিয়ামটা। আমাদের ইন্ডিয়ান আর্মিরা কিন্তু এই জায়গাতেই কিন্তু ট্রেনিং করে। আমি জিজ্ঞাসা করেই এখানে কিন্তু ক্যামেরাটা অন করেছি, সেই জন্য তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করে নিলাম। সত্যি কথা, মানে কতটা স্ট্রাগল করে কিন্তু আমাদেরকে রক্ষা করার জন্য, কিন্তু ওরা দিন রাত এইভাবে নিজেদেরকে ভারত মায়ের কোলে কিন্তু উদযাপন করে দিয়েছে। আর সত্যি কথা বলতে, যখন এদেরকে দেখছি না, মানে গায়ের লোম জাস্ট খাড়া হয়ে উঠছে, মানে শ্রদ্ধায় খাড়া হয়ে উঠছে। এরাই আমাদের কাছে ভগবান। জাস্ট দেখো বিউটি, জাস্ট বিউটি। মানে কতটা সুন্দর হতে পারে অরুণাচল প্রদেশ। যারা আসুনি তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। যতটা পারছি তোমাদের সঙ্গে কিন্তু এই ভিডিওর ক্লিপগুলো শেয়ার করার চেষ্টা করছি। কিন্তু তোমার তাওয়াং, দিরাং, জাং এদিকে,
আর নিচ থেকে আমরা যেহেতু এলাম টেঙ্গা, তেজপুর, গুয়াহাটি। আর এই সাইডে গেলে মানে রেস্ট সাইডে গেলে তোমার বোমডিলা টাউন। আমরা তো বোমডিলা টাউনের দিকে যাবো না, আমরা তো যাবো দিরাঙের দিকে। তার মানে আমাদের দিকে ওই যে দিরাং অ্যান্ড সেলাপাস, বুঝতে পারলে? দেখি, বাপরে বাপ, দিরাং 47 কিলোমিটার, সেলাপাস 110, জাং 136, তাওয়াং 183। ও চলো চলো, এসে গেছি, চলো। কি লাগছে সামনের পাহাড়টা, ওই সাইডটাই কিন্তু তোমার বোমডিলা টাউন। অসম্ভব সুন্দর লাগছে। হ্যাঁ, যাওয়ার দিনকে না অন্য রাস্তা দিয়ে যাবো। অসম্ভব সুন্দর লাগছে, দেখো। চলো সামনের দিকে বেরোনো যাক। কি লাগছে পাহাড়টা, হ্যাঁ, মানে প্রত্যেকটা পাহাড়ের কিন্তু প্রত্যেক রকমের স্ট্রাকচার। দুপুর 2:30টার সময় কিন্তু জাস্ট লাঞ্চ সেরে উঠলাম, আর লাঞ্চ সেরে কিন্তু আমরা এখন যাচ্ছি দিরাঙের উদ্দেশ্যে। বাপরে বাপ, দিরাং যাওয়ার পথে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। আর এখন কিন্তু আমাদের কোনো থার্মাল ইনার থেকে শুরু করে কিচ্ছু গায়ে নেই, বেশ ঠান্ডা লাগছে কিন্তু। আর যত এগোচ্ছি কিন্তু তত কিন্তু ঠান্ডা বাড়ছে। আর রাস্তা, মানে রাস্তা সম্বন্ধে যতই বলবো ততই কম বলা হবে। লাঞ্চ করতে গিয়ে ওখানে অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম, বিকজ কিছু নতুন মানুষদের সঙ্গে দেখা হলো, তারা আমাদের গল্প শুনলো, তাদেরও গল্প আমি শুনলাম। এটাই এটাই বেশ ভালো লাগে যখন কোনো মানুষ যখন না আমাদের এই স্টোরিগুলো শুনতে চায়, আর আমরা যখন বলি, মানে বেশ লাগে কিন্তু, কথা জড়িয়ে যাচ্ছে, বেশ ঠান্ডা লাগছে কিন্তু এখানে। মানে কি করব এখন, তাই ভাবছি এখন সাইডে দাঁড়িয়ে কি থার্মালগুলো বের করব, না হলে কিন্তু চাপ হয়ে যাচ্ছে। আর দিরাং থেকে মোটামুটি এখনও কিন্তু আমরা কিন্তু 30 কিলোমিটার আগে আছি। যদিও আমরা দিরাঙের টাউন ভ্যালিতে থাকবো না, দিরাং থেকে আরও মোটামুটি 10 থেকে 15 কিলোমিটার ভেতরে আমরা কিন্তু এন্টার করব। ইয়েস ইয়েস, ওয়েলকাম টু দিরাং ওজং। দিরাঙে কি সুন্দরী দিরাঙে কিন্তু আমরা এন্টার করে গেছি, কিন্তু আমরা প্রপার দিরাঙে থাকবো না, আমরা থাকবো তোমার স্যান্টি ভ্যালির দিকে। भैया आपको पता है सैंटी वैली किस तरफ है? आगे से राइट लेना पड़ेगा। अच्छा अच्छा, ये धीरन मार्केट है क्या? अच्छा 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 अच्छा, ओके, थैंक यू थैंक यू थैंक यू, ओके ओके ओके। हाँ, ঠিকই গেস করেছি যে সামনে থেকে হয়তো রাইটই নিতে হবে। এটা মনে হচ্ছে দিরাং মার্কেট। সুন্দরী দিরাং, সুন্দরী দিরাং কেন বলে জানি না। ঠিক আছে, চলো এখান থেকে বেরোই। ওয়েলকাম টু সাংতি ভ্যালি। এই তো ছোট্ট একটা গ্রাম, হ্যাঁ, সাংতি ভ্যালি হোমস্টে। এই তো এখানে। বেশ, এখানে এসে কি করছে, শান্তি করছে। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই কিন্তু সাংটি ভ্যালির পুরো কভারেজ করা। চল ওটা দিকে যাই একবার। হ্যাঁ, তুমি থাকলে এখানেই থাকবে, না থাকবে না? আচ্ছা ঠিক আছে, চলো দেখি। দিরাং থেকে প্রায় 7 কিলোমিটার দূরে, মানে দূরে কষ্ট করে এলাম, যেটা হলো স্যান্টি ভ্যালি। ভেবেছিলাম যে যেখানে থাকবো সেই জায়গাটা এসে ইজিলি রুম পেয়ে যাব, বাট হলো না হলো না হলো না, মন পুরো ক্যান্সেল। মানে দুঃখটা কেন হচ্ছে তার আগে তোমাদেরকে একটু জাস্ট জায়গাটা ঘুরিয়ে দেখাই। এটা কিন্তু টোটাল ওদের একটা ফার্ম হাউস, আমি জাস্ট একটু ঘুরিয়ে দেখাচ্ছি।
প্রত্যেকটা কিন্তু বুকিং করা আছে। আমি ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম, এখানে স্টার্টিং প্রাইস হলো 3000, যেটা এই টেন্টগুলো, আর বাকিগুলো এখানে তোমার 4000 5000 থেকে স্টার্ট। আমি জানতাম এখানে প্রাইস প্রচুর, তাতেও ভেবেছিলাম আমি বুক করবো, কারণ এই জায়গাটা আমার থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু আলটিমেটলি হয়ে দাঁড়ালো না। তো কিছু করার নেই, মানে কপাল খারাপ থাকলে যেটা হয়। বাট এসছি, ঘুরে গেলাম, তো আর কি বলবো, মানে কতটা সুন্দর হতে পারে একটা জায়গা তোমাদেরকে না দেখালে ঠিক মানে ভাষায় না প্রকাশ করা যায় না। আর ওই ভ্যালিটা দেখো, জানি না আমার অ্যাকশন ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, বাট কপালে নেই। এইটাকে নিয়ে বিশাল এক্সাইটেড ছিলাম যে এইখানে এসে আমরা থাকবো। আমি তাও ওনাদেরকে বললাম যে আমাদেরকে ওই কটেজগুলো দিন, একটা কোনো ফ্যামিলির সাথে শেয়ার করে নেবো, যদি লেডিস ফ্যামিলি থাকে, জেন্টস ফ্যামিলি থাকে। বলছে নেই, পুরো ফুল, মানে তো যাই হোক, যেটা নেই কপালে সেটা তো আর কিছু করা যাবে না। তাই এখানে এসছি যখন 2-3টে ফটোশ্যুট করে জাস্ট এখান থেকে কিন্তু আবার দিরাঙের দিকে বেরিয়ে যাব। স্যান্টি ভ্যালিতে জায়গা পেলাম না, কি করব, তো দেখা যাক কোথায় যাই। আর এই দেখো সেই দিরাং রিভার, আর এই সেই কাঠের পাটাতন বিচ, সাংঘাতিক, কিন্তু মৌ আগেই ভয় নেমে গেছে। আরে বাবারে, সাংঘাতিক রে, ওরে বাপ রে বাপ। জায়গাটা দেখো, সত্যি কথা মানে মন ছুঁয়ে যাওয়ার মতো জায়গা। পেলাম না তো কি করব। ঠিক আছে, নেক্সট যদি কখনো আসি তাহলে অবশ্যই এখানে আসবো, কিন্তু এখানে আসতে গেলে আগে থেকে বুকিং করতে হবে, আমার সেটা জানা ছিল না। বাপ রে বাপ। তো চলো একেবারে দিরাঙে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিকেল বাজে 5:30, আর এখন আছি আমরা কিন্তু দিরাং মনেস্ট্রিতে। আমাকে দেখে আর লাভ নেই, চোখ মুখের অবস্থা খুব খারাপ, শুধু মনেস্ট্রিটাকে দেখাবো। সকালবেলায় আসলে সত্যি খুব ভালো লাগতো, বাট জানি না সকালে আসতে পারবো কি না, টাইম হবে কি না, সেই জন্য এখন হালকা আলো থাকতে থাকতেই তোমাদেরকে একবার দেখিয়ে যাই। সকালের বেলাটা তো সবাই দেখো, একটু বিকেলটা দেখো। তো চলো এবার একটু ঘুরিয়ে দেখাই, হ্যাঁ, ক্যামেরাটা। প্রথমেই দেখো সামনের এই ভ্যালিটা, অসম্ভব সুন্দর লাগছে। আর পাহাড়ের রেঞ্জগুলো দেখো, একটার পর একটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে যায়নি, হালকা হালকা কিন্তু আলো ফুটেছে। আর সন্ধ্যের পরিবেশটা কিন্তু এরকম লাগছে। আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। বিকেল 5:30 বাজে, মনেস্ট্রি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, তাও আমি তোমাদের সামনে জাস্ট দেখাচ্ছি। আমি কিন্তু অনেক মনেস্ট্রি ঘুরেছি, বাট আমার এই দিরাং ভ্যালির মনেস্ট্রিটা কিন্তু সত্যি কথা বলছি অসম্ভব লাগছে। তার একটাই প্রথমত কারণ হলো সামনের এই ভ্যালিটা দেখো, আর সূর্য যেহেতু অস্ত চলে গেছে, অপূর্ব লাগছে কিন্তু। একটা শীতল হাওয়া বইছে, আর সাথে কিন্তু নিস্তব্ধতা, বেশ সুন্দর, বেশ সুন্দর। ঘড়িতে বাজে প্রায় 10টা, আর এখন কিন্তু আছে পুরো একদম দিরাঙের টাউন সিটিতে। আর যেখানে আছি সেটা হলো তোমার 8 লাকি হোমস্টে। এই হোমস্টেটাকে আগে আমি একটু ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এইটা হলো অ্যাকচুয়াল ওদের এখানে ফাংশন থেকে শুরু করে সব কিছু হয়। তোমরা যদি গ্রুপ নিয়ে এখানে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো, এখানে সিটিং সিস্টেম থেকে। আর এই মানে হোটেল কাম হোমস্টেটার ওনার হলো এই ভাইয়া আছে, এই ভাইয়াকে একবার দেখে নিও, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর জাস্ট আমি এটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। তা এই যে দেখতে পাচ্ছ, রীতিমতো এখানে কিন্তু একটা সিস্টেমেটিক চালু হয়ে গেছে, মানে বেশ সুন্দর একটা ভাইবস পাবে। আর এখানকার সত্যি কথা বলতে আতিথেয়তা সত্যি অসাধারণ। কোনো কিছু বাড়িয়ে রং চড়িয়ে বলছি না আমি, যদি তোমরা আসতে চাও আমার ডেসক্রিপশানে কিন্তু এর লিঙ্কটা দেয়া থাকবে। আর এই রাতের পরিবেশ কিন্তু 24 আওয়ার্স কিন্তু তোমরা পরিষেবা পাবে। তো যাই হোক,
যেটা বললাম তোমরা একটু মাথায় রেখো, যদি দিরাঙে আসো তাহলে অবভিয়াসলি এই লাকি হোমস্টেতে তোমরা থাকতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো আমার ভালুকপং থেকে দিরাঙের স্টোরিটা? যেহেতু আজকে সান্টিওয়ালিতে থাকার ছিল, বাট আমরা ওখানে থাকিনি, ওখানে যে জায়গাটা থাকা ছিল সেখানে পাইনি। বাট আমি সবাইকে বলবো সান্টিওয়ালিতে না থাকতে পারলে দিরাঙের এই হোমস্টেতে একবার এসে কাটাতে পারো। তোমরা কিন্তু 15 থেকে 20 জন কিন্তু মানে হামেশায় আসতে পারো। আর এনার এখানে মানে গুগলে কিন্তু এনার লিঙ্কও আছে, দেখতে পারো, রেটিংও ভালো অবশ্যই। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, কালকে আবার একটা নতুন জার্নি তোমাদের সঙ্গে শুরু করব। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা, বাই বাই।